আজকের টিউটোরিয়ালে আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্ট স্ট্রাকচারিং দেখাবো। অর্থাৎ একটা ওয়েব পেজে কন্টেন্ট কিভাবে থাকে বা একটা ওয়েব পেজের স্ট্রাকচার কি হওয়া দরকার। তো এটা সাধারণত ডিপেন্ড করে যে কি ধরনের সাইট বানানো হচ্ছে তার উপরে। তারপর একটা বেসিক স্ট্রাকচার থাকে। আমরা এখানে পেইন্টে একটা স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি। সেটা সাধারণত একটা ওয়েবসাইটে যেটা থাকে, আমরা গতদিন টেবিলের সাহায্যে ওয়েবসাইট করেছি, সেখানেও দেখতে পেয়েছি যে প্রথমে একটা হেডার থাকে। সো এটাকে সবসময় হেডার বলা হয় এবং তারপরে নেভিগেশন বার থাকে। অর্থাৎ আমাদের ওয়েব পেজে কয়টা পেজ থাকবে এটাকে নেভিগেশন বার বলে। তো নেভিগেশন মেনুর পরে যেটা থাকে সেটা হচ্ছে যে কন্টেন্ট থাকে। অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকতে পারে, পাশে একটা সাইড বার থাকতে পারে। এবং এক্ষেত্রে যে সবসময় সাইড বার থাকবে এটাও না, আবার সাইড বার দুই পাশে থাকতে পারে বা এটা লেফট সাইডে থাকতে পারে। এবং সর্বশেষে একটা ফুটার থাকে। তবে ওয়েবসাইটের ধরন অনুযায়ী এটা বিভিন্ন হয়। কিন্তু আমরা যখন HTML এ মার্কআপ করব তখন আমরা কিভাবে ট্যাগগুলো ব্যবহার করব বা কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করব যেন আমাদের স্ট্রাকচারের ভিতরে একটা মানে থাকে। কেননা এটা যদি মিনিংফুল না হয় অর্থাৎ সিম্যান্টিক না হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুগলের বোর্ড বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের সাইটটা অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। যার কারণে এই স্ট্রাকচার গঠনের ক্ষেত্রেও কোডিংয়ের ক্ষেত্রে কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় এটা জানাটা অনেক বেশি জরুরি। তো এই ক্ষেত্রে আজকে আমরা কোডিং স্ট্যান্ডার্ড এবং কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় এই সম্পর্কে জানবো। আমাদের ওয়েবসাইটকে আরো বেশি অর্থবহ করতে বা এটা আমাদের কোডিংকে আরো বেশি অর্থবহ করার জন্য আমরা এখানে কিছু কোড লিখেছি। প্রথমে এক্সাম্পল, এটাকে যদি আমরা সেভ করি, এখানে সিম্পলি বিভিন্ন প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে আনঅর্ডার লিস্ট এবং প্যারাগ্রাফ ট্যাগ এর ভিতরে আনঅর্ডার লিস্টের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন আওয়ার ওয়েবসাইট, সাইট নেভিগেশন, আমি যা কিছু লাইক করি, আমার পছন্দের বইগুলো, এবং বইগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো ফিকশন হতে পারে কিংবা অন্য ক্যাটাগরি হতে পারে। এবং এখানে মুভি এবং শো আছে, এর ভিতরে মুভি আছে এবং টিভি শো আছে। এবং মিউজিকের ভিতরে আমরা জ্যাজ মিউজিক, রক মিউজিক আলাদা করেছি। তো এটার কারণ কি, আজকে আমরা যেহেতু একটা ওয়েব পেজের স্ট্রাকচার দেখব, তো সেক্ষেত্রে প্রথমে আমরা এটাকে সেভ করব আমাদের ডেস্কটপে। যে আমাদের ফোল্ডারটা আছে HTML টিউটোরিয়াল নামে, সেই ফোল্ডারটাতে আমি সেভ করছি HTML স্ট্রাকচার, কন্টেন্ট স্ট্রাকচার ডট HTML। একদম রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দেই, তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ক্রোমে যদি ওপেন করি, তবে আমরা এরকম দেখতে পাচ্ছি আমরা যেভাবে লিখেছিলাম আমাদের কোডিং এর ক্ষেত্রে ঠিক সেরকম এখানে দেখাচ্ছে। তো আমরা আজকে নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে HTML আউটলাইনার। এখন এই HTML আউটলাইনারটার কাজ কি? এই ওয়েবসাইটটা আমাদের যদি অন্য কোনো টেক্সট এডিটর ব্যবহার করি সেক্ষেত্রে আমরা প্লাগইন পাবো। কিন্তু আমরা আউটলাইনার চেক করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে gsnewders.html5.org/outliner। আউটলাইনারটার কাজ কি? প্রথমে আমাদের কোডগুলোকে কপি করব, কন্ট্রোল সি, এবং এই আউটলাইনারে এখানে পেস্ট করব। এরপরে আমি যদি এখানে ক্লিক করি আউটলাইন দিস, তাহলে আমাকে দেখাবে আনটাইটেল সেকশন। অর্থাৎ এটা HTML5 এর একটা নতুন ফিচার এবং এর দ্বারা আপনার কোডিং স্ট্যান্ডার্ড, কোডিং স্ট্রাকচার দুটোর প্রকাশ পাবে যে আপনার ওয়েবসাইট আপনি তৈরি করেছেন বাইরে দেখতে একরকম, কিন্তু এটার কোডিংটা কতটা মজবুত, কতটা SEO ফ্রেন্ডলি, এগুলো জিনিস। এজন্য আমরা দেখব। তো প্রথমেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইটেল। আমরা হেডিং দেখেছি H1 থেকে H6। তো যেহেতু আমাদের এটা আওয়ার ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের বলা যায় যে একদম একটা লোগো বা হেডিং পর্যায়ের। তো আমরা এটাকে H1 দিয়ে দেখিয়ে দিই। আমি এখন আউটলাইনের বিষয়টি দেখাচ্ছি, আউটলাইনের বিষয়টি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এটা যেহেতু হেডিং হয়ে গেল, এখন সাইট নেভিগেশন। সাইট নেভিগেশনটাকে আমরা এখানে HTML এ কিছু ট্যাগ আছে, তার ভিতর NAV অর্থাৎ ন্যাভ ট্যাগটা ব্যবহৃত হয় HTML এর নেভিগেশন অর্থাৎ আমার ওয়েব পেজে নেভিগেশন বার দেখানোর জন্য। তো এটাকে আমরা nav লিখব, NAV, এবং এর ভিতরে চাইলে আমরা UL দিতে পারি, অথবা যদি না চাই তবে সেক্ষেত্রে না দিতে পারি। আমরা এটাকে একটা প্যারাগ্রাফ আকারে রাখলাম। এবং থিংস আই লাইক, এখন এটা আমাদের কি হতে পারে, একটা জিনিস জেনে রাখা দরকার যে আমরা একটা ওয়েব পেজে H1 আমরা একবারই ব্যবহার করব। অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটে একটা পেজের ক্ষেত্রে হেডিং 1 একবারই থাকবে।
অর্থাৎ এটা দ্বারা আমাদের মেইন জিনিসটাকে ফোকাস করছে যে এটা আমাদের হেডিং বা এটা আমাদের লোগো বা এটা আমাদের টাইটেল এরকম কিছু। এখন আমি যদি বলি থিংস আই লাইক, এটাকে আমাদের আজকে টাইটেল। অর্থাৎ আমরা আজকে যত কিছু পছন্দ করি এর ভিতরে আমাদের ফেভারিট বুকস আছে, ফেভারিট মুভিজ আছে, তো এটাকে আমি H2 দিতেই পারি। ঠিক আছে, অবশ্যই H2 দিলাম। এবং এরপরে আমি দেখছি যে আমার ফেভারিট বুকস, এখন আমি স্ট্রাকচারটা কিভাবে তৈরি করছি এটা কিন্তু খুবই লক্ষণীয় একটা বিষয় যে প্রথমে H1 ব্যবহার করেছি, এরপরে ন্যাব ব্যবহার করেছি, কারণ এটা আমাদের নেভিগেশন বার, এই কারণে। তো এরপরে আমাদের ওয়েবসাইটে H2 অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমি এখানে ব্যবহার করছি যে H2 একটা। কারণ কি, যে এটা আমাদের আজকে মূল থিম, এই ওয়েব পেজটার ভিতরে আমরা কি রাখবো সেটা হচ্ছে মূল থিম, যার কারণে H2 ব্যবহার করলাম। এখন 3 নম্বর অপশনটা আমরা H3 ব্যবহার করতে পারি। কেন? কারণ মাই ফেভারিট বুকস এটা হচ্ছে একটা নতুন সেকশন, এই জন্য আমরা ব্যবহার করলাম। কিন্তু এখানে ফিকশনটা কি, মাই ফেভারিট বুকসের একটা হচ্ছে সাব আইটেম। অর্থাৎ বুক তো অনেক টাইপের হতে পারে, যেমন হচ্ছে আপনার রোমান্টিক গল্পের বই হতে পারে, ফিকশন হতে পারে, সায়েন্স ফিকশন হতে পারে। তো যার কারণে যেহেতু H3 সাব পয়েন্ট এটা, সেহেতু আমরা এখানে H4 দিলাম, শুধুমাত্র এটাকে অর্থগত করার জন্য কিংবা বোঝার জন্য। তো এরপরে আসলো, এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি মাই ফেভারিট মুভিজ অ্যান্ড শোজ। তো এটা যেহেতু একটা নতুন সেকশন, আমরা এটাকে H3 দিব। এবং মুভিজ, অবশ্যই মাই ফেভারিট মুভিজ অ্যান্ড শো একটা সাব অপশন, এটাকে আমরা H4 দিতে পারি। এবং টিভি শোজ, অবশ্যই মাই ফেভারিট মুভিজ অ্যান্ড শোজের আরও একটি সাব অংশ, যার কারণে আমরা এটাকে সরি, নতুন একটা সেকশন, যার কারণে এখানে আমরা H3 ব্যবহার করব। আই এম সরি, এটা H4 হবে, যেহেতু এটা একটা সাব অপশন। সো মাই ফেভারিট মিউজিক, এটা অবশ্যই একটা নতুন আলাদা সেকশন, অর্থাৎ এটা মুভি যেমন একটা আলাদা সেকশন, সেমন মিউজিকে একটা আলাদা সেকশন, এই কারণে আমরা H4 ব্যবহার করলাম। জ্যাজ মিউজিক অবশ্যই মিউজিকের আন্ডারে, যার কারণে আমরা H4 ব্যবহার করছি এখানে। এবং রক মিউজিক অবশ্যই মিউজিকের আন্ডারে, যার কারণে এখানে আমরা H4 ব্যবহার করব। এবং এরপরে এই কোডটি আমাদের দরকার নেই। এখন আসলাম অ্যানাদার সেকশনে। তো এটা আমরা H3 হিসাবে দেখতে পারি। এটা অর্থাৎ এটা আমাদের একটা অ্যানাদার, অর্থাৎ নতুন একটা সেকশন, এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, এবং তার নিচে একটা টেক্সট আছে। আমরা এই টেক্সটটাকে সাধারণ টেক্সট হিসেবে ধরলাম, এবং এখানে আমরা একটা ফুটার ক্রিয়েট করতে পারি, এখন দরকার নেই সেটা। এখন এটা কিভাবে অর্থগত হলো, প্রথম আমরা H1 দ্বারা বোঝাচ্ছি যে এটা আমাদের ওয়েবসাইটের মূল, অর্থাৎ হেডার অংশ একটা মাত্র H1 থাকবে। এবং তারপরে ন্যাব দ্বারা বোঝাচ্ছি যে এটা আমাদের নেভিগেশন বার হবে ওয়েবসাইটের। এবং H2 দ্বারা বোঝাচ্ছি যে আজকে আমরা আমাদের ওয়েবসাইটে যে জিনিসগুলো বর্ণনা করব তার ভিতরে H2, অর্থাৎ আমার আজকে পছন্দের জিনিসগুলো নিয়ে লিখবো। আপনি যদি কালকে বাইক নিয়ে লিখতে চান তাহলে এটা বাইক হতে পারে, কার হলে কার হতে পারে। অর্থাৎ H2 দ্বারা নির্দেশ করছে যে আমরা আজকে এই ওয়েব পেজে কোন বিষয়টা উপস্থাপন করব। এবং তারপরে আসছি, ধরেন আমি আজকে ফেভারিট বুকগুলো নিয়ে এখানে লিখছি, সো এটা একটা H3, এটা একটা সেকশন, নতুন সেকশন, এবং এই সেকশনের সাব পয়েন্ট হিসেবে আমরা H4 ব্যবহার করেছি। এবং তারপরে তো এই সেকশনের সাব পয়েন্ট অনেক কিছুই থাকতে পারে। এখন ফেভারিট মুভিজ অ্যান্ড শোজ, এটা একটা ডিফারেন্ট সেকশন, কিন্তু এটার আন্ডারে মুভিজ আরও একটা সেকশন এবং শোজ আরও একটা সেকশন, যার কারণে এখানে আমরা দুটাকে H4 দিয়েছি। এখন ফেভারিট মিউজিকের ক্ষেত্রেও তাই, রক মিউজিক হতে পারে, জাজ মিউজিক হতে পারে। তো এটা অবশ্যই H3 হবে, কারণ মিউজিকটা একদমই ডিফারেন্ট, নতুন সেকশন মুভিজ থেকে, যার কারণে এটা H3 দিলাম, এবং বাকিগুলো H4। এবং এটা দেখছি আমাদের অ্যানাদার সেকশন, অর্থাৎ কারোর সাথে কোনো মিল নাই, যার কারণে আমরা H3 ব্যবহার করলাম। এবং পি ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ তো আমাদের থাকতেই পারে। তো এখন যদি এটাকে আমরা সেভ করি, এবং এটাকে যদি আমরা সমস্তটা Ctrl A দিয়ে কপি করি, এবং Ctrl C দিয়ে কপি করে যদি আমাদের আউটলাইনারে পেস্ট করি, এবং আউটলাইন দিতে দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর অপশন আছে, আওয়ার ওয়েবসাইটস, আনটাইটেলড সেকশন, থিংস আই লাইক, মাই ফেভারিট বুকস। মাই ফেভারিট বুকসের ভিতর কি আছে, ফিকশন আছে। মাই ফেভারিট মুভিজ অ্যান্ড শোজ ভিতরে কি ছিল, মুভি ছিল এবং টিভি শো ছিল। এবং মিউজিকের ভিতর কি, জ্যাজ মিউজিক ছিল, রক মিউজিক ছিল, এবং এটা আলাদা একটা সেকশন আছে। কিন্তু কথা হচ্ছে আনটাইটেলড সেকশন মানে কি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যাভের ভিতরে কোনো হেডিং নাই, অর্থাৎ যদি কারোর ভিতরে কোনো হেডিং না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আনটাইটেল দেখাবে। তাহলে আমরা হেডিং এর গুরুত্ব কতটা এটা কিন্তু বুঝতে পারছি। এখানে যদি আমরা একটা H5 ব্যবহার করি, দিস ইজ নেভিগেশন, H5, এবং এটাকে যদি আমরা অবশ্যই Ctrl A Ctrl C, এবং এটাকে যদি আমরা আবার নিয়ে যাই আউটলাইনারে এবং পেস্ট করি,
তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আর আনটাইটেল অপশনটা নাই, অর্থাৎ দিস ইজ ন্যাভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতটা গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমাদের আউটলাইনারের কাজ। অর্থাৎ আউটলাইনার কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে গুগলের সার্চ ইঞ্জিন কিংবা অন্যান্য ব্রাউজার বা যে কোনো ক্ষেত্রে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ রাখবে। যার কারণে শুধুমাত্র ওয়েবসাইটটা দেখতে কেমন হলো এটা বিষয় না, বাট আপনার কোডিংটা কত বেশি শক্তিশালী, কত বেশি স্ট্যান্ডার্ড এবং কত বেশি স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে, এটা দেখাটা অনেক বড় বিষয়। তো এই ছিল আজকে আউটলাইনারের কাজ। ওয়েবসাইটকে আরও বেশি অর্থবহ করতে আরও কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, যেমন আর্টিকেল, এসাইড, নেভিগেশন অলরেডি আমরা ব্যবহার করেছি, সেকশন, H1 এবং H6, অর্থাৎ H1 থেকে H6 এর ভিতরে যতগুলো হেডিং আছে এগুলোর গুরুত্ব আজকে আমরা দেখলাম, এবং হেডার, মেইন, ফুটার, এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ধন্যবাদ।